বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে। আর আজ কোনো বাড়তি কথা নয়, কারণ আমরা সবাই ভীত এবং আশঙ্কিত। আমাদের অবস্থা এরকম কেন তা আপনারা এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন। আমরা বলে থাকি বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে তোমাদের জন্য সত্যি সত্যি একটি ভিন্ন স্বাদের গল্প। আজ তোমাদের এমন এক কলকাতার গল্প আমরা শোনাবো যেখানে ঝাঁ চকচকে রাস্তা নেই, যেখানে নেই লোকজনের সমাগম, সেখানে আছে শুধু ভয়, আশঙ্কা। হররস্কোপে তোমাদের জন্য থাকছে একটি সম্পূর্ণ অন্য ইউনিভার্সের গল্প, যেখানে মানুষের শত্রু স্বয়ং মানুষ। মানুষ বলা হয়তো ভুল, বরং বলা ভালো মানুষ খেকো মানুষ। জম্বি নামটার সাথে তোমরা সকলেই পরিচিত। আর এই জম্বি ভাইরাস যদি একবার ছড়িয়ে যায় তাহলে মানব সভ্যতার কি অবস্থা হতে পারে তাও হয়তো তোমরা জানো। কিন্তু কোনোদিন ভেবেছ কি, যদি এই ভাইরাস আমাদের কলকাতার বুকে ছড়িয়ে পড়ে তখন কিভাবে বাঁচবো আমরা, কি করব আমরা? এই রোগের কোনো ওষুধ কি আদৌ আছে? হররস্কোপে শুরু হচ্ছে জম্বিভার্স, যেখানে বিভিন্ন শহরের অ্যাপোক্যালিপসের গল্প তোমাদেরকে আমরা শোনাবো। আজকে তোমাদের জন্য থাকছে জম্বিভার্সের প্রথম গল্প, নরক। কলমে পরাগ ভূঁইয়া। আর এই কাহিনী আমাদের প্রিয় শহর কলকাতাকে নিয়ে। দেখুন তো, গল্প শোনার পরে এই বিভৎস নরখাদকদের হাত থেকে বাঁচার কোনো রাস্তা আপনি খুঁজে পান কিনা? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। গল্পটি আমরা নিয়েছি সত্যি ভূতের গল্প ফেসবুক সাহিত্য গ্রুপের শারদীয়া পত্রিকা এবং বৃত্তের বাইরে 1432 এই বইটি থেকে। শুরু হচ্ছে জম্বিভার্সের প্রথম গল্প, পরাগ ভূঁইয়ার কলমে নরক। শিশু রৌদ্রের আভায় পুষ্ট পরিত্যক্ত ট্রামগুলো ফাটল ধরা রাজপথে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল, যেন কতই না অভিমান জমে আছে ওদের বুকে। ট্রামগুলোর মরচে পড়া কাঠামো জুড়ে অসত্যের শিকড়ের অবাধ আনাগোনা। তেমনি এক অচল ট্রামের গায়ে হেলান দিয়ে বরুণ অপেক্ষা করছিল তার স্ত্রী পর্ণা এবং দুই ছেলে ইন্দ্র আর সৌম্যর। পরিবারটাকে প্রতি সপ্তাহে মাটির নিচের নিরাপদ বাংকার ছেড়ে বাইরে উঠে আসতে হয় পেটের দায়ে। আলীনগরের বুক চিরে চলে গেছে বুনো ঘাসে মোড়া ট্রাম লাইন। ট্রাম লাইনের দুপাশে দুজোড়া ভাঙাচোরা দোকানপাট। এখানে অস্থায়ী বাজার বসে সপ্তাহের বিশেষ দিনে। পানীয় জলের ব্যারেজ, গোলা বারুদ, শস্য বীজ ও বিরল বই কেনা বেচা হয়। বাজারের মধ্যে মানুষজন ছায়ার মতো নিস্তব্ধে হাঁটাচলা করছে, নিজেদের মধ্যে কথোপকথন করলেও তা মৃদু স্বরে। আসলে কেউই নিজের অস্তিত্বের কথা জানান দিতে চায় না। গুজব রটেছে নাকি জলদস্যুদের খোঁচর আম জনতা সেজে হেঁটে বেড়াচ্ছে খোদ এই কলকাতার বুকে। গেল সপ্তাহে শিল্ডের মার্শাল বিনায়ক প্রধানকে খুন করা হয়েছে। বাজার সেরে পর্ণার ফিরে আসতে এত দেরি হচ্ছে কেন? দিনের আলো থাকতে থাকতে বাংকারে তাদের ফিরে যেতেই হবে।
প্রয়োজনীয়তা যাই হোক না কেন, এখানে যত কম সময় থাকা যায় ততই মঙ্গল। কিন্তু সময় যত বাড়ছিল, বরুণের অধৈর্যতা ততই স্পষ্ট হচ্ছিল। সে এগিয়ে যায় নিজের ঘোড়ায় টানা মালবাহী গাড়ির দিকে। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে। তার দৃষ্টি আটকে আছে পাশের ঘোড়াটার দিকে। ঘোড়াটা সৌমুর খুব ন্যাওটা, ভালোবেসে আবার নাম দিয়েছে তুফান। ঘোড়াটার মাথা নিচে ঢলে পড়েছে। শিশির ভেজা একগুচ্ছ ঘাস ঠোঁট দিয়ে টেনে তুলছে আর এলোমেলো ছন্দে চোয়াল নাড়ছে। বরুণ হাত রাখল তুফানের কাঁধে। তারপর রুক্ষ আঙুলগুলো দিয়ে প্রাণীটির কেশরের নিচে পেশির তরঙ্গ অনুভব করল। প্রভুর আদরের স্পর্শে তুফান কৃতজ্ঞতায় মুখ তুলে চাইল বরুণের দিকে। একসময় প্রাণবন্ত শহর ছিল এই আলীনগর। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য জগৎজোড়া খ্যাতি ছিল। কিন্তু এখন এটি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে নরকের অপেক্ষারত। দূরের আধভাঙা ব্রিজ হুগলির জলে হেলে পড়ে বাইরের পৃথিবীর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করেছে। উপনিবেশকালীন স্থাপত্য এখন লতা পাতায় আবৃত কংক্রিটের ধ্বংসস্তূপের রূপান্তর মাত্র। মাটি থেকে একটি পাথর তুলে নিয়ে অস্থিরভাবে রাস্তার উপর ছুঁড়ে দিল বরুণ। পাথরটি লাফাতে লাফাতে মুখ থুবড়ে পড়ল রাজপথে। শেষমেশ বরুণ ঠিক করল আর অপেক্ষা নয়। সে যখন ধীর পায়ে দোকানের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দেখতে পেল বাজারের মধ্যে মানুষজন একটা জায়গায় জট পাকাচ্ছে। সে ভালো করে তাকিয়ে দেখে পূর্ব দিকের রাস্তার ধারে কালো ধোঁয়ার কুণ্ডলী নীল আকাশকে কলুষিত করছে। বিস্ময়ের বশে সে রাস্তা পার হয়ে জনতার সাথে মিশে যায়। কিন্তু ততক্ষণে আরো একটি ধোঁয়া স্তম্ভ উঠে এসে প্রথমটির পাশে জায়গা করে নেয়। আগুন! বরুণের মুখ থেকে শব্দটা বেরিয়ে আসে। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তার দিকে বিরক্তি ভরে তাকালেন, যেন বরুণ অত্যন্ত অশুভ কিছু একটা বলে ফেলেছে। ওখানে দেখুন। একজন আঙুল তুলে দেখালো। ধুলো মাখা রাজপথ ধরে একদল আহত সৈনিক এগিয়ে আসছিল। আশেপাশের লোকজন গুঞ্জন থামিয়ে চরম ব্যস্ততায় বাজার সেরে নিজেদের বাসায় দ্রুত ফিরতে উদ্যোগী হয়ে পড়ে। বরুণও ব্যতিক্রম নয়। তার ভেতরেও এক অজানা আশঙ্কা ক্রমশ ভূমিষ্ঠ হচ্ছিল। ভিড়ের মধ্যে বারবার এদিক ওদিক নজর ফিরিয়ে নিজের পরিবারকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠল সে। হঠাৎ পিছন থেকে ভেসে আসা একটা মেয়েলি কণ্ঠ বরুণকে দুদণ্ড শান্তি দেয়। পর্ণা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে, কি হয়েছে? পর্ণা মধ্য ৩০-এর সুন্দরী, গড়ন খাটো, গোল মুখ আর পিঠে দুই বিনুনিতে বাঁধা অকালপক্ক ধূসর চুল। পর্ণা, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বরুণ কাঁপা কাঁপা গলায় স্ত্রীকে জবাব দিয়ে দুই ছেলের দিকে ফিরে তাকালো। সৌম্য আর ইন্দ্র দুই যমজ ভাই। ওদের অনুসন্ধিৎসু চোখ, কৈশোরতায় ভরপুর, অপুষ্টিতে ভোগা চেহারা। বরুণ নিজেকে শুধরে নিল। মনের ভেতর উথলে পড়া ভয় উপশম করে ছেলেদের শুকনো হাসি উপহার দিল একবার। ইন্দ্রের বুকের কাছে যত্ন করে রাখা একটি বই। বরুণ এগিয়ে এসে ইন্দ্রের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি উজ্জ্বল আঙ্কেল আর মায়া আন্টির কাছে যেতে চাও? হ্যাঁ, যাব। ছেলেরা উল্লাসে চিৎকার করে উঠল। দৈত্যাকার ধোঁয়ার কুণ্ডলী এলো কি করে? কেন সৈন্যরা রণক্ষেত্র ছেড়ে ফিরে আসছে? এইসব চিন্তা তাদের মন থেকে নিমেষেই উবে গেল। উজ্জ্বল আঙ্কেল আর মায়া আন্টি মানি সুস্বাদু খাবার, লোভনীয় মিষ্টি আর আলীনগরের দারিদ্রতা থেকে সাময়িক মুক্তি। বাবা, দেখো আমি কি খুঁজে পেয়েছি। ইন্দ্র
বইটা বরুণের সামনে তুলে ধরে। আধ পোড়া ময়লা একটা বই, মলাটের অধিকাংশই ছেঁড়া। কেবল বইয়ের শিরোনামটুকু পড়া যায়, ক্ষীরের পুতুল। পর্ণা ছেলেদের আনন্দ দেখে মনে মনে হাসল। তবে সে জানত পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। সে ছেলেদের আড়াল করে বরুণের পাশে গিয়ে ফিসফিস করে বলল, আরে বোকার মতো হা করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে বলবে তো? বরুণ পর্ণার হাত আঁকড়ে ধরে আকাশের দিকে তাকায়। শিল্ড ভেঙে গেছে পর্ণা, বাংকারে ফিরে যাওয়া আর আমাদের জন্য নিরাপদ হবে না। ক্লান্ত রক্তাক্ত সৈন্যদের পদযাত্রা দেখে পর্ণার মুখ আরো ফ্যাকাশে হয়ে ওঠে। শিল্ড একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, যা বহু বছর আগে সুন্দরবনের জলদস্যুদের হাত থেকে আলীনগরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। কালচক্রে আজ সেটার পতন ঘটল। বরুণ আর দেরি করল না। সে দ্রুত ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে লাগাম হাতে নিল। চলো পর্ণা, ছেলেদের গাড়িতে তোলো, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। কঠিন স্বরে বলল বরুণ। পর্ণা ছেলেদের নিয়ে দ্রুত গাড়িতে উঠে বসল। ঘোড়ায় লাগাম টেনে ধরল বরুণ। তুফান একটা রেশা ধ্বনি দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করল। তাদের গন্তব্য এখন বিজয় দুর্গ, উজ্জ্বল বসাক, পর্ণার দুঃসম্পর্কের ভাই এবং আলীনগরের অলিখিত সম্রাট। মহামারীর দুর্যোগের আগে তিনি ইন্ডিয়ান নেভির উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। মহামারীর সময় রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তিনি বিজয় দুর্গে পাকাপাকিভাবে বসতি স্থাপন করেন। সেইখানে তিনি অবশিষ্ট সৈন্য ও পুলিশদের জমায়েত করে একটি অনুগত বাহিনী গড়ে তোলেন। এই ছোট্ট অথচ সক্রিয় সামরিক বাহিনীর মাধ্যমে তিনি আলীনগরের মানুষদের মাঝে শৃঙ্খলা ও আশার আলো ফিরিয়ে আনেন। কঠোর শাসন চালানোর জন্য উজ্জ্বল বসাককে যতই নির্মম হতে হোক না কেন, পরিবারের প্রতি তার ভালোবাসা অবিচল ছিল। তাই যখন বরুণরা পালিয়ে এসে আশ্রয় চাইল, তখন তিনি উষ্ণ অভ্যর্থনা ও নিরাপদ আশ্রয় দিয়ে তাদের স্বাগত জানান। প্রাতরাশ পর্বের পর উজ্জ্বল বসাক বরুণকে সঙ্গে নিয়ে বিজয় দুর্গের উত্তর অংশে এলেন, যেখান থেকে সবুজ শ্যাওলা ভরা খালটা দেখা যায়। দূরে কালীধরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সবুজের আড়ালে প্রেতপুরীর মতন দাঁড়িয়ে রয়েছে। একসময়ের প্রাণবন্ত ময়দান পরিণত হয়েছে ঘন জঙ্গলে, যেখানে বন্য পশু পাখির আশ্রয়স্থল। মহামারীর দুর্যোগের পর এটাই ছিল পৃথিবীর নিয়ম বর্বরতার মধ্যে ডুবে যাওয়া এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। উজ্জ্বল বসাক পকেট থেকে সিগারেট বানানোর সরঞ্জাম বের করলেন। কিছুটা তামাক ভরে সাদা কাগজে রোল করে তিনি দুখানা হ্যান্ড রোল্ড সিগারেট বানালেন। একটা বরুণের দিকে এগিয়ে দিলেন। এমন ক্রান্তিকালের সিগারেট সবচেয়ে দামি ও দুর্লভ পণ্য। বরুণ কৃতজ্ঞতা সূচক মাথা নাড়িয়ে তা গ্রহণ করল। তারপর সামনে ঝুঁকে উজ্জ্বল বসাককে সিগারেটে আগুন জ্বালানোর সুযোগ দিল। দুর্গের দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বরুণ সুখ টান দিয়ে আস্তে আস্তে ধোঁয়া ছাড়ে। উল্টো দিকে উজ্জ্বল বসাক দক্ষতার সঙ্গে একের পর এক ধোঁয়ার রিং ছাড়ছিলেন। সিগারেটের মিষ্টি সুবাসে চারিদিক ভরে উঠল। সুখটান পর্বের সাময়িক বিরতির পর উজ্জ্বল বসাক ইতস্ততভাবে পায়চারি করলেন কিছুক্ষণ। তারপর খালের দিকে মুখ করে বরুণকে উদ্দেশ্য করে বললেন, এত চেষ্টা করলাম, গোলা বারুদের ভান্ডার শূন্য করে ফেলার পরেও শিল্ডের পতন ঘটল। আমরা ক্রমশ হেরে যাচ্ছি বরুণ। জানি না ভাগ্যে কি লেখা আছে। নিরুত্তর বরুণ উজ্জ্বল বসাকের অভিব্যক্তিহীন মুখের দিকে চাইল, যদি কোনো প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায়। কিন্তু উজ্জ্বল বসাক ম্যানিকুইনের মতন দুর্গের দেওয়ালে ঠেস দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর মৃদু লয়ে মাথা নেড়ে বললেন, তোমার কাছে লুকিয়ে লাভ নেই।
তবে আপাতত পর্ণার কাছে বিষয়টা গোপন রেখো। খবরটা জানাজানি হলে দুর্গের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তুমি তো জানোই জলপথে কড়া নজরদারি রাখতে গিয়ে স্টিমবোটগুলো নিয়মিত পেট্রোলিং করে। এই গত সপ্তাহের কথা, স্টিমবোটগুলো গঙ্গার উপকূলীয় গ্রামগুলো পরিদর্শন করতে গিয়ে দেখে সব শ্মশান, কেউ কোথাও নেই। তবে চিন্তার বিষয় অন্য, একটা স্টিমবোট এখনো ফিরে আসেনি, আর একটা আক্রমণের শিকার হয়েছে। বেঁচে ফেরা সৈন্যরা বলেছে ওখানে নাকি কি সব অদ্ভুত প্রাণী ছিল, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়। অনেকদিন ধরেই সন্দেহ করেছিলাম জলদস্যুদের দল গোপনে আমাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। সেইটারই সত্যতা যাচাই করতে গুপ্তচর পাঠিয়েছিলাম, কিন্তু ওদের দ্বারা বিশেষ কিছু জানা সম্ভব হয়নি। এবং আরো অবাক করা বিষয় হলো, গুপ্তচররা একে একে সবাই নিখোঁজ হয়ে গেছে, ভ্যানিশ উইদাউট ট্রেস। উজ্জ্বল বসাক থামলেন। নিভে যাওয়া সিগারেটে অগ্নিসংযোগ করে ধীর পায়ে দুর্গের দেওয়াল বরাবর হাঁটতে লাগলেন। তার মুখে প্রথমবারের মতো উদ্বেগের ছাপ স্পষ্ট। ওরা আমাদের জন্য আসছে। বরুণের শির তাড়াবে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ওরা ওরা কারা? সুন্দরবনের জলদস্যু নাকি উত্তরের দুর্বৃত্তরা? তার থেকেও ভয়ঙ্কর। কিছু কোভিডের শেষ ভ্যারিয়েন্ট সবাইকে শেষ করে ফেলেছিল। বেঁচে রইলাম আমরা, যারা ইমিউন ছিলাম। কিন্তু জানি না কিভাবে এর ব্যাখ্যা দেব। তবে এটুকু নিশ্চিত, কিছু মানুষের বিবর্তন ঘটেছে। হিংস্র বর্বর মাংসভোগ প্রাণীতে পরিণত হচ্ছে এরা। আপনি দেখেছেন এদের? না, তবে সৈন্যরা ভীষণ ভয়ে ভয়ে আছে। তারা এদের নাম দিয়েছে ক্যাংলাস। কেউ বলে এরা জলদস্যুদের বায়ো এক্সপেরিমেন্টের ফল, আবার কেউ বলে নতুন কোনো ভাইরাস দ্বারা সংক্রমণ হয়ে এটা রূপান্তর ঘটেছে। আমরা কি লড়াই করতে পারি না? উজ্জ্বল বসাক কাঁধ ছাকালেন। আমাদের কিছুই করার নেই। আলীনগরে এখনো প্রায় 30,000 মতো মানুষ বেঁচে আছে। তিনি পোড়া শহরের দিকে নিজের জ্বলন্ত সিগারেট ধরা হাত নির্দেশ করলেন। বললেন, আমার শেষ ভরসা এই বিজয় দুর্গ। কিন্তু ওরা সংখ্যায় লাখ লাখ। আমাদের ছিন্ন ভিন্ন করে ফেলা কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। আমাদের কাছে তো অস্ত্র আছে উজ্জ্বলদা, তীর, ধনুক, বর্ষা, বন্দুক, এমনকি ট্যাঙ্কও। অবশ্যই আছে। রাশিয়ান ট্যাঙ্ক T-72। কিন্তু পেট্রোল নেই, গোলা বারুদও প্রায় শেষ হয়ে গিয়েছে। 2029-এর বিদ্রোহের সময় আমাদের সীমিত সম্পদ দিয়ে টিকে থাকতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন একবার, তারপর ঠোঁটে ম্লান হাসি এঁকে বললেন, কিন্তু চিন্তা করো না বরুণ, যদি সব ভেঙেও পড়ে, আমার একটা এসকেপ প্ল্যান আছে। মাঝপথে উজ্জ্বল বসাককে থেমে যেতে হলো। এক প্রহরী এসে বলল, ক্ষমা করবেন, মায়া ম্যাডাম আপনাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। সিগারেট শেষ করে বরুণ উজ্জ্বল বসাকের পিছনে। দূরে ময়দানের ঘন জঙ্গল থেকে এই ভর দুপুর বেলায় শেয়ালের ডাক ভেসে এলো একবার। রাতে খাবার টেবিলে উজ্জ্বল বসাক বরুণের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জেনারেল মুনিশ দত্তর। উনি হলেন আলীনগরের প্রতিরক্ষা প্রধান। 29-এর বিদ্রোহের এক কুশলী বীর এবং প্রতিরক্ষার জন্য সর্বোত্তম ব্যক্তি। খাওয়া দাওয়া শেষ করে জেনারেল মুনিশ বরুণকে আইজি সরণিতে ব্যারিকেডগুলো দেখাতে নিয়ে গেলেন। একটা সংক্ষিপ্ত পরিদর্শনের পর তিনি চলে গেলেন মিলিশিয়া বাহিনীকে নেতৃত্ব দিতে। মিলিশিয়া হল অদক্ষ সাধারণ নাগরিকদের দল, যাদের ব্যাকআপ আর্মি হিসেবে নিয়োগ করা হয়েছে। নিঃসঙ্গ বরুণ শহরের প্রতিরক্ষার সীমারেখা বরাবর পায়চারি করতে লাগল। আলীনগরের প্রত্যেকটা প্রবেশ পথ পরিত্যক্ত গাড়ি, বাস, ট্রাক দিয়ে অবরুদ্ধ করা। ইট, পাথর ও কাঠ মিলিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিকেড। বাড়িঘরের জানলা দরজা
সামনে থেকে বোর্ড দিয়ে সিল করে ফেলা হয়েছে। পুরনো আসবাবপত্রগুলো দরজার উল্টো দিকে সাজিয়ে বাড়িগুলোর প্রতিরক্ষা ভেতর থেকেও মজবুত করা হয়েছে। প্রায় সারা রাত ধরে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করার পর ক্লান্ত বরুণের বিশ্রাম নেওয়ার পালা। একটা পরিত্যক্ত হলুদ অ্যাম্বাসেডারের ভেতর আশ্রয় নিল সে। তারপর ধ্বংসস্তূপে ভরা অন্ধকারাচ্ছন্ন রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না বরুণ। দূরে ধূলি মলিন সংসদ ভবনের ধ্বংসাবশেষ পড়েছিল। জরাগ্রস্ত এক বুড়ো আবর্জনা স্তূপে বোধহয় খাবারের টুকরো খুঁজছিল, কিন্তু কিছু খুঁজে না পেয়ে বুড়োটা প্রাণ ভরে তার কঙ্কালসার কুকুরের শুকিয়ে যাওয়া লাশের গন্ধ শুকছিল। বরুণের মায়া হয়। সে অ্যাম্বাসেডার থেকে বেরিয়ে এসে বুড়োটার দিকে এগিয়ে যায়। সঞ্চিত খাবার রূপে বরুণের কাছে সবসময় একটা করে চকলেট থাকে। সে আর পর্ণা অধিকাংশ দিন আধপেটা ঘুমালেও ছেলেদের ক্ষুধা নিবৃত্তির জন্য চকলেটের কোনো বিকল্প নেই। বরুণ প্যান্টের পকেট হাতড়ে একটা চকলেট বার খুঁজে পায়। তারপর আস্তে আস্তে বুড়োটার কাছে গিয়ে তার শীর্ণকায় হাতটা তুলে নিয়ে চকলেটটা এগিয়ে দেয়। বুড়োর ক্ষুধার্ত চোখ দুটো আনন্দ অশ্রুতে ছলছল করে ওঠে একবার। ক্ষণিকের এই পরম প্রাপ্তির মুহূর্তটিকে আস্বাদন করতে করতে বুড়ো আবার তার অ্যাম্বাসেডারের দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলতে গিয়ে সে একবার পিছনে ফিরে বুড়োর দিকে তাকায়। কি প্রাণপণ আনন্দে র্যাপারটা খুলে চকলেটটা শেষ করলো বুড়োটা। এক বুভুক্ষের কাছে সামান্য একটা চকলেট কতটুকুই বা খিদে মেটাতে পারবে, এটা ভেবে বরুণ খুব অসহায় বোধ করল। বুড়োটা তার হাত দুটো ঈষৎ তুলে বরুণকে আশিস করে কিছু বলার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পর্ণার কথা খুব মনে পড়ল বরুণের। সে চোখ বন্ধ করে ভাবতে থাকে। স্মৃতির কুয়াশা ভেদ করে পর্ণা এগিয়ে আসে বরুণের দিকে। পর্ণার মুখ জুড়ে অনুরাগের ছোঁয়া, চুলগুলো বাতাসে ভেসে বেড়ায় এলোমেলো হয়ে। তার চোখের কোণে কয়েক ফোঁটা বৃষ্টি তাকে থামাতে পারেনি। সে হাঁটতে থাকে বরুণের দিকে। এক সময় বরুণ স্বপ্নের দেশে পাড়ি দেয়। বরুণ যখন চোখ মেলে তাকায়, ভোরের রক্তিম আকাশে ফুটে উঠেছে কালো ধোঁয়ার এলোমেলো স্তম্ভ। বহুদূর থেকে ভেসে আসে গোলা বর্ষণের শব্দ। বরুণ গাড়ি থেকে বেরিয়ে দ্রুত পায়ে ব্যারিকেডের দিকে এগোতে লাগলো। জেনারেল মনীষ দত্তকে খুঁজে বের করতে হবে। দূর থেকে বরুণকে দেখতে পেয়ে মনীষ দত্ত চিৎকার করে উঠলেন, দৌড়ে এসো বরুণ, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। বরুণ কাছে পৌঁছতে তিনি বরুণকে সঙ্গে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ ঢুকলেন। মহামারীর আগে এটা একটা ব্যাংক ছিল। ভেতরে একটা সৈন্যদের ছোট্ট দল জমা হয়েছে। জেনারেল মনীষকে দেখতে পেয়ে তারা স্যালিউট ঠুকল। মনীষ দত্ত বরুণের হাতে একটা AK-47 ধরিয়ে জিজ্ঞেস করল, এটা কখনো ব্যবহার করেছো? অস্ত্রটা হাতে নিয়ে অস্বস্তি বোধ করল বরুণ। রিভলভার কয়েকবার ব্যবহার করেছি, তবে এটা একদম নতুন। যদিও আলীনগর নরকে পরিণত হয়ে যাওয়ার আগে আমি একজন মাছি মারা কেরানি ছিলাম মাত্র। জেনারেল মনীষ অস্ত্রটা ফেরত নিয়ে বরুণকে বললেন, আমাদের কাছে আর মাত্র কয়েকটাই AK-47 পড়ে আছে, তাই নিজেকে ভাগ্যবান মনে করো বরুণ। এখন মনোযোগ দাও। সর্বদা বন্দুকটির নল থাকবে সামনের দিকে। যখন গুলি ছোড়ার প্রয়োজন পড়বে কেবল তখনই আঙুল ট্রিগারে থাকবে। অন্য সময় প্লিজ ট্রিগার থেকে দূরে রেখো। এটা সহজ একটি নিয়ম, কিন্তু বেশিরভাগ অ্যামেচাররা এটা ভুলে যায়।
যখন তুমি বন্দুক হাতে রাখছো অথচ কোনো লক্ষ্যে তাকিয়ে গুলি করার প্রস্তুতি নিচ্ছ না, তখন তোমার ট্রিগার ফিঙ্গার সোজা রেখে রিসিভারের পাশে চাপ রাখতে হবে। তুমি কোথায় গুলি করছো তার পিছনে এবং আশেপাশে কি আছে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। এটি শুটিং রেঞ্জের ক্ষেত্রেও প্রযোজ্য। নিরাপদে AK-47 ব্যবহারের জন্য এই কয়েকটি নিয়মই যথেষ্ট নয়, তবে এগুলো মেনে চললে দুর্ঘটনাবশত নিজেকে বা অন্য কাউকে আঘাত করার সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলবে। কিভাবে AK-47 চালাতে হয় সেই নিয়ে জেনারেল বরুণকে সংক্ষিপ্ত নির্দেশাবলী দিলেন এবং কয়েকটি গুলিও ছুঁড়ে দেখালেন। তিনি আগ্নেয়াস্ত্রটি বরুণকে ফেরত দিয়ে আরো কয়েকটা ম্যাগাজিন বের করে বললেন, আমার কাছে একটাই ম্যাগাজিন আছে, তাই কোনো পথভ্রষ্ট কুকুরের উপর নষ্ট করো না। হঠাৎ সাইরেন বেজে উঠল, সবাইকে চমকে দিয়ে। জেনারেল মনীষ বরুণকে সঙ্গে করে দরজা দিয়ে বাইরে এলেন। ওরা আসছে, কভার দ্য ব্যারিকেড। রাস্তায় বেরিয়ে বরুণ দেখল আলীনগর যেন জীবন্ত নরক হয়ে উঠেছে। সিভিলিয়ানদের মধ্যে কেউ খালের দিকে, কেউ বিজয় দুর্গের দিকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। যাদের হাতে অস্ত্র ছিল তারা সংঘবদ্ধ হয়ে আসন্ন বিপদের সঙ্গে লড়াই করতে ব্যারিকেডের দেওয়ালগুলোর দিকে হাঁটছিল। অন্যান্য বন্দুকধারীর সঙ্গে বরুণ অস্থায়ী ব্যারিকেডের সামনে উপস্থিত হল। বিস্ফারিত চোখে বরুণ দেখল প্রায় নগ্ন নারী পুরুষের একটা দল রাস্তায় নেমে এলো। তাদের সংখ্যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত। কয়েক মুহূর্তের ব্যবধানে নরপিশাচের দল রাজপথ ধরে প্রায় ব্যারিকেডের সামনে এসে হাজির। এরা কারা? এরা তো সুন্দরবনের জলদস্যু নয়। ওদের মধ্যে কেউ অস্বাভাবিক ছন্দে নড়ে চড়ে হাঁটছে, কেউ কেউ সাপের মতো পিছলে যাচ্ছে, আবার বুকে হেঁটে এগিয়ে আসার চেষ্টা করছে। কেউ বা হিংস্র সাপদের মতো চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে। ব্যারিকেডের দিকে ধেয়ে আসা বিকৃত নারী পুরুষদের দল ক্রমশ রক্ত মাংসের একটা ভয়ঙ্কর স্রোতে পরিণত হল। এমন নরক দৃশ্য চাক্ষুষ করে সৈনিকদের মধ্যে অনেকেই আতঙ্কে দিশেহারা হয়ে উঠল। কেউ সাহস হারিয়ে ব্যারিকেডের দেওয়াল থেকে লাফিয়ে খালের দিকে পালানোর চেষ্টা করল। এমন পরিস্থিতিতে কি করা উচিত হবে ভেবে কোনো কুল কিনারা পায় না বরুণ। পালিয়ে যাওয়া সৈনিকদের অবস্থা দেখে সে নিজেকে আরো অসহায় অনুভব করল। নিরুপায় বরুণ আনমনে অনিশ্চয়তার রং দিয়ে স্মৃতির ক্যানভাসে বর্ণা আর ছেলেদের ছবি এঁকে চলেছিল। এমন সময় জেনারেল মনীষের কণ্ঠ পালিয়ে যাওয়া সৈনিকদের উদ্দেশ্যে গর্জে উঠল, কুকুরের মতো পালানো বন্ধ করো। নিজেদের সন্তানদের কথা ভাবো, নিজের বুড়ো বাপ মার কথা ভাবো। পালিয়ে গেলে কি হবে? কে রক্ষা করবে তাদের? মেরুদণ্ডহীন কাপুরুষের দল। উত্তেজনার পারত যতটা সম্ভব প্রশমিত করে বরুণ একটা ঢোক গিলে আগ্নেয়াস্ত্র হাতে নিশানা স্থির করল। ধেয়ে আসা বিকৃত নারী পুরুষদের সংখ্যা রাস্তায় এত বেশি যে তার লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো উপায়ই ছিল না। ফায়ার! জেনারেল মনীষ সশস্ত্র সৈন্যদের উদ্দেশ্য করে চিৎকার করল। বরুণ প্রথম AK-47 এর ট্রিগার টানল। বন্দুকটা তাকে একটা ঝাঁকুনি দিয়ে অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে এলোমেলো ভাবে গুলি বর্ষণ করতে লাগলো। এক এক করে শরীরগুলো রক্তস্নাত রাজপথে তাসের ঘরের মতো ঝরে পড়তে শুরু করল। ম্যাগাজিন দ্রুত খালি করে বরুণ আরো একটা ম্যাগাজিন ভরে নিল। তারপর অনবরত AK-47 ট্রিগার টানতে লাগলো। নিজেদেরকে বর্বর খুনি বলে মনে করো না। ওরা কাংলাস, লস ক্যানিবালস। ওরা মানুষ নয়, ওরা মানুষ খায়। জেনারেলের উপদেশ বাণী বরুণের মনে সাহস যোগায়। সৈন্যদের গুলি বর্ষণের জন্য ব্যারিকেডের সামনে লাশের স্তূপ জমতে শুরু করে। জনস্রোতের দ্বিতীয় তরঙ্গ সেই মৃতদেহের স্তূপকে সিঁড়ি বানিয়ে নিল। ওরা যে কোনো উপায়ে ব্যারিকেড টপকে ভেতরে ঢুকতে চায়। বরুণ আরো একটা ম্যাগাজিন খালি করে রিলোড করার সময় জেনারেলকে বলল,
এরা সংখ্যায় অনেক, একটা সময় তো আমাদের সমস্ত গোলা বারুদ শেষ হয়ে যাবে। গুলিবর্ষণের কান ফাটানো আওয়াজে জেনারেল বরুণকে শুনতে পেল। বিকৃত নারী পুরুষদের দল ব্যারিকেডের সামনে জমা হওয়া মৃতদেহের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে সৈনিকদের দিকে পৌঁছানোর চেষ্টা করছিল। তাদের মুখ থেকে ক্রমাগত লালা ঝরছে। ব্যারিকেডের উল্টো দিক থেকে ছুরি, বর্ষা, লাঠি হাতে মিলিশিয়া বাহিনী সৈনিকদের সাহায্য করতে এগিয়ে আসে। হঠাৎ রক্তের ছিটে এসে বরুণের মুখে পড়তে সে কিছু সময়ের জন্য দেখতে পায়। ঘর্মাক্ত হাত দিয়ে নিজের চোখ মোছার পর যখন তার দৃষ্টি ফিরে এলো, সে নিজেকে এক কাংলাসের মুখোমুখি পেল। এত কাছ থেকে সেই প্রথম কোন কাংলাস দেখছে। কি বিভৎস চেহারা তাদের! দেখতে মানুষের মতো, তবে শরীরে কোনো সুতোর চিহ্ন নেই। মরা মাছের চাহনি, ফোসকা পড়া মুখ, রক্ত মাখা করাল শাড়ি দেখে আতঙ্কে কাঠ হয়ে রইল বরুণ। একটা পাশবিক হুঙ্কার দিয়ে অবয়বটা বরুণের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিল। সে কি স্বপ্ন দেখছে, নাকি এটাই নারকীয় বাস্তব? এরা কি সত্যি মানুষ, নাকি মানুষের পরবর্তী বিবর্তনের রূপ? এইসব নিয়ে ভাববার সময় নেই। অবয়বটার বাম হাত বলে কিছু ছিল না, তার পরিবর্তে ছিল একটা কাঁকড়া বিছের বাহু। সেই বিশাল আকার বাহুটা প্রায় বরুণের গলা ছুঁয়ে বেরিয়ে যায়। বরুণ বন্দুক হাতে নিচু হয়। পরক্ষণে অবয়বটা দ্বিতীয়বার আক্রমণ হানে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সুযোগ পেল না বরুণ। কোনো মতে সরে এসে নিজেকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করল। হঠাৎ একটা বর্ষার ফলা অবয়বটার ঘাড় ভেদ করে একটা জোরালো আঘাত দেয়। টলমল পায় অবয়বটা ছিটকে পড়ল উল্টো দিকে। বরুণ নিজের প্রাণ রক্ষাকারীর দিকে তাকালো। ওর পূর্ব পরিচিত কেউ নয়, মিলিশিয়ার বাহিনীর কেউ। লোকটা মুচকি হাসল। বিনিময় বরুণ হাত নেড়ে কৃতজ্ঞতা জানাল। তারপর সে একটা AK-47 ট্রিগার টেনে আরো একটা ম্যাগাজিন খালি করল ওই বিভৎস কাংলাসদের উপর। অবশেষে শত্রুপক্ষের আক্রমণ গতি হারালো। ক্যাংলাসরা পিছু হটল। উল্টো পথে পালিয়ে পরিত্যক্ত কংক্রিটের জঙ্গলে অদৃশ্য হল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের পরিণয় হয়েছিল আরো ভয়ঙ্কর। কিলবিল করা মাছিদের ঝাঁক অবাধে মৃতদেহগুলোর উপর গিয়ে বসছে। আকাশে উদয় হয়েছে একপাল শকুনের দল। শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটু পরে ওরাও মাছিদের সঙ্গ নেবে। রোজ রোজ এমন দাওয়াত তারা আর পাবে কোথায়? বরুণের মনের মধ্যে থিতিয়ে পড়া ভয়ে আবার আতঙ্কের রূপ ধারণ করল। মৃতদেহের স্তূপের মধ্যে সে এমন কিছু মৃতদেহ দেখল যারা পুরোপুরি মানুষ ছিল না। মাছের আঁশের মতন চামড়া, কাঁকড়ার মতো বাহু, বিড়ালের থাবাযুক্ত বিশাল আকায় হাত, কাঁটাওয়ালা পা, বা পা বলতে কিছুই নেই। শরীরের নিম্নাঙ্গে শামুকের মতন গমন অঙ্গ। এমন অপার্থিব ভয়াবহতা দেখে রাগে ঘৃণায় বরুণের গা গুলি উঠল। সে মুখ ফিরিয়ে নেয়। একটা মই বেয়ে ব্যারিকেড থেকে কোনো মতে নেমে এসে নিচু হয়ে বমি করল। পরিবারের কথা খুব মনে পড়ছিল। অক্ষত আহত সৈন্যদের সঙ্গে সেও দুর্গে ফিরে আসে। বিজয় দুর্গ লোকের লোকারণ্য। দুর্গের পশ্চিম অংশে ক্যাম্প ফেলে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। ডাক্তার আর নার্সরা আহত সৈনিকদের সেবায় ব্যস্ত। সৈন্যদের মধ্যে অধিকাংশই মৃত্যু পথগামী। তবুও সবার মনে আশার আলো জেলে রাখছেন এই সেবক সেবিকারা। তাদের মমতা আর যত্নে দুর্গের পরিবেশটা হয়ে উঠেছে মানবতার আশ্রয়স্থল। বরুণ যখন ব্যারিকেডের উপর দাঁড়িয়ে হাতে AK-47 নিয়ে
একের পর এক কাংলাস্তের আক্রমণের ঢেউ প্রতিহত করছে, তখন পর্ণা বিজয় দুর্গের অস্থায়ী হাসপাতালে আহতদের সেবা করায় ব্যস্ত। নিজেদের কাজের এই চরম ব্যস্ততার মাঝে সে শুধু এটাই ভেবেছে যে কবে এই প্রলয়ের দিন শেষ হবে, কখন তারা একে অন্যের কাছে আসতে পারবে। অপেক্ষা, শুধুই অপেক্ষা। এক মনে আহতদের সেবায় বিহবল পর্ণা সৈনিকদের মুমূর্ষ মুখায়বে এক ঝলক যেন বরুণকেই দেখতে পায়। পরক্ষণে সম্বিত ফিরে আসে ক্যাম্পের হাসপাতালে, নতুন করে আসা আহত সৈনিকের আর্তচিৎকারে। নিজেকে কিছুটা সামলে নিয়ে পর্ণা সৈনিকের ক্ষতস্থান নিরাময় মনোযোগী হয়। হঠাৎ স্ট্রেচারের তীব্র আওয়াজে পর্ণা করিডোরের দিকে তাকায়। বিষণ্ণ পায়ে কিছুটা এগিয়ে যেতেই চমকে ওঠে সে। অস্পষ্ট স্বরে বলে, বরুণ? হ্যাঁ, বরুণই তো। দৌড়াতে থাকে পর্ণা। ক্ষতবিক্ষত এক আহত সৈনিককে স্ট্রেচারে ঠেলে বরুণ করিডোর দিয়ে ভেতরে আসছে। বরুণও এবার দেখতে পেয়েছে পর্ণাকে। কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বরুণ। চিৎকার করে বলে, পর্ণা, তুমি এখানে? তোমার খোঁজে গোটা বিজয় দুর্গ চষে ফেলেছিলাম আমি। তোমাকে এখানে এভাবে আমি দেখে ফেলবো? কথা শেষ হয় না। পর্ণা দু হাতের আলিঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বরুণের বক্ষে নিজেকে বন্দি করল। কতক্ষণ তারা একে অপরের দিকে এমন আবেগঘন মুহূর্তে অশ্রু সজল নয়নে চেয়ে থেকেছে, তাদের নিজেদেরই খেয়াল নেই। আহত সৈনিকের গোঙানিতে দুজনেই চমকে ওঠে। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে সৈনিকটির দ্রুত সুস্থতার জন্য স্ট্রেচার ঠেলে এমার্জেন্সিতে চেম্বারে নিয়ে যায়। হঠাৎ বিজয় দুর্গ কাঁপিয়ে ফাঁপা গর্জন শোনা গেল। পর্ণা নড়ে চড়ে জিজ্ঞেস করল, ওটা কিসের আওয়াজ? আমার মনে হয় এটা একটা কামান। কামান? আমি তো জানতাম না যে আমাদের কামান আছে। না, আমাদের কাছে তো কোনো কামান নেই। এই শব্দের উৎস অন্য। করিডোর থেকে ভেসে আসা চিৎকার শুনে বরুণ উঠে বসল। তারপর এগিয়ে গেল করিডোরের দিকে। ইন্দ্র আর সৌম্য দুজনেই দৌড়ে আসছিল। ছেলেদের সঙ্গে ধাক্কা লাগা থেকে অল্পের জন্য বাঁচল বরুণ। ইন্দ্র তার হাত ধরে বলল, চলো বাবা, উজ্জ্বল আঙ্কেল তোমায় ডেকে পাঠিয়েছে। কোথায়? দুর্গের প্রাচীরের কাছে। জবাব দেয় সৌম্য। বাইরে তখন অন্ধকার নেমেছে। মেঘমুক্ত আকাশে রূপলি চাঁদ বিরাজমান। কয়েকটি জেনারেটরের আলো দুর্বলভাবে জ্বলছিল। বরুণ ছেলেদের সঙ্গে নিয়ে দুর্গের পাথুরে সিঁড়ি বেয়ে নামে। নিচে হট্টগোলের মেলা। দুর্গে আশ্রিত শরণার্থীরা আতঙ্কিত হয়ে পালাচ্ছিল। তারই মাঝে গোল করে আলীনগরের প্রভাবশালীরা একত্রে ভিড় জমিয়েছে। কে নেই সেই ভিড়ে? প্রথম সারির কারিগর থেকে শুরু করে অধ্যাপক, ডাক্তার, বিজ্ঞানী, আর্মি অফিসার সবাই রয়েছে। উজ্জ্বল বসাক সেই ভিড়ের সঙ্গে উত্তপ্ত আলোচনায় মশগুল ছিলেন। জেনারেল মনীষকে চিন্তিত দেখাচ্ছিল। বরুণকে দেখতে পেয়ে তিনি কাছে আসার জন্য ডাকলেন। কি হয়েছে? বরুণ জানতে চাইল। উত্তর দিলেন উজ্জ্বল বসাক। তাদের কাছে একটা কামান আছে বরুণ। আমি জানি না তারা এটা কিভাবে পেয়েছে, কোথা থেকে পেয়েছে, কিন্তু ওই অভিশপ্ত কামান আমাদের প্রতিরক্ষাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। অসম্ভব! এই হিংস্র বর্বর কাংলাসদের দেখে আমার মোটেও বুদ্ধিমান প্রাণী বলে মনে হয়নি কোনোদিন। বরুণ তার ছেলেদের দিকে তাকালো। অনিশ্চয়তা ও ত্রাসের একটা অদৃশ্য ঢেউ ক্রমশ সবার মধ্যেই সংক্রমিত হচ্ছে। সে উজ্জ্বল বসাকের কাঁধ ধরে ঝাঁকালো। এখন কি করবেন? আপনি কি আশা করেন আমরা এখন মৃত্যুর সঙ্গে লড়ব? এই লড়াইতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গতকাল বলেছিলাম না আমার একটা পরিকল্পনা আছে, মনে আছে সেটা? হ্যাঁ, মনে আছে। উজ্জ্বল বসাক ঘাড় ঘুরে খালের দিকে ইশারা করলেন। তিনটি জাহাজের ছায়া
আবছা অন্ধকারে দেখা যাচ্ছিল। ওই দেখো, ওইখানে আমাদের মুক্তির চাবিকাঠি। ওই যে জাহাজ? আপনি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন? আমি নই বরুণ, আমরা, তুমি, পর্ণা, ছেলেরা আমাদের সঙ্গী হবে। দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জ হয়তো আমাদের এখন সম্ভাব্য গন্তব্য। সেখানেও যদি এই পরিস্থিতি হয় তাহলে দক্ষিণ পশ্চিমে শ্রীলঙ্কা। কোথাও না কোথাও আমাদের বসতি স্থাপন করার মতো জায়গা ঠিক থাকবেই। যেখানেই যাই না কেন, আশা করি আলীনগরের এই নরকবাসের চেয়ে অনেক ভালো হবে সেটা। বরুণ নির্দ্বিধায় রাজি হল। জেনারেল মনীষ এতক্ষণ ইতস্ততভাবে পায়চারি করছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, শরণার্থীদের ভিড় খুব বেশি হওয়ার আগেই আমরা শেষ জাহাজটা বোঝাই করে পালিয়ে যাই। উজ্জ্বল বসাক তীক্ষ্ণভাবে মাথা নেড়ে সায় দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইমিডিয়েট করে ফেলো জেনারেল, আমি এক্ষুনি অর্ডার দিলাম। বরুণ উজ্জ্বল বসাকের দিকে সন্দেহের চোখে তাকালো। ওর এই কথাটার মানে কি? সে কুণ্ঠা নিয়ে প্রশ্ন করে বসল। জবাবে উজ্জ্বল বসাক বললেন, জাহাজগুলোর স্থান খুবই সীমিত, তাই এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যাদের দক্ষতা আর জ্ঞান আছে তারা অগ্রাধিকার পাবে। জাহাজ বোঝাই করার পর যেটুকু জায়গা পড়ে থাকবে কেবল তাদের জন্যই সংরক্ষিত থাকবে যারা জাহাজ ছেড়ে যাওয়ার আগে ডকে পৌঁছাতে পারবে। বরুণ দুর্গের গোড়ায় জড়ো হওয়া প্রতিরক্ষা বাহিনী ও আম জনতার দিকে আঙুল নির্দেশ করে দেখালো। আর এদের কি হবে? আপনি কি কাংলাসদের শিকার হওয়ার জন্য এদেরকে ছেড়ে পালিয়ে যেতে চান? ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন উজ্জ্বল বসাক। তুমি কি চাও? হ্যাঁ বলো। 3 জাহাজ মিলিয়ে মেরে কেটে 200-250 জন মানুষ হবে। আমার কাছে যথেষ্ট জায়গা নেই। এটা ঠিক নয়, এটা একদম ঠিক হচ্ছে না। ভগবানের দোহাই, আপনি এমনটা করবেন না। পাপ পুণ্যের বিচার করো না বরুণ। আমরা এখন নরকে বাস করছি, এখানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। কথাটা বলে বরুণের হাত ধরলেন তিনি। বরুণের ছেলেদের দিকে ইশারা করলেন। পর্ণার কথা ভাবো, ইন্দ্র আর সৌম্যর কথা ভাবো। তুমি কি চাও তোমার পরিবার একদিন ওই ক্যাংলাসদের হাতে শেষ হয়ে যাক? বরুণ বোবা হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে জমতে থাকা ক্রোধ, অনিশ্চয়তা ক্রমশ শিথিল হতে লাগল। সে দূরে দাঁড়িয়ে থাকা ইন্দ্র ও সৌম্যর দিকে এক পলক নজর দেয়। 2 যমজ ভাইয়ের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। অনিচ্ছা সত্ত্বেও বরুণ মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে, আমি পর্ণাকে নিয়ে আসছি। পর্ণাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওকে এই মুহূর্তে জাহাজের দিকেই পাঠানোর ব্যবস্থা করেছি। প্রয়োজনীয় ওষুধপত্র আর পর্যাপ্ত খাবার জাহাজে জমা করা হচ্ছে। বাকি মেয়েদের সঙ্গে পর্ণা সেটারই তত্ত্বাবধান করবে। উজ্জ্বল বসাক পাথরের সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন। তারপর তিনি পিছনে তাকিয়ে বরুণদের উদ্দেশ্যে বললেন, চলে এসো, আমাদের কাছে সময় খুবই কম। বরুণ তার ছেলেদের দিকে এগিয়ে এসে নির্দেশ দিল, তোমরা নিরাপদে জাহাজে না ওঠা পর্যন্ত উজ্জ্বল আঙ্কেলের সাথেই থেকো, কেমন? ছেলেরা চিন্তিত চোখে একে অপরের দিকে তাকাল। সৌম্য জিজ্ঞেস করল, তোমার কি হবে বাবা? আমি তোমাদের সঙ্গে জাহাজে দেখা করব। আমার নিজের কিছু বকেয়া কাজ রয়েছে। যাও, জলদি যাও, চলে যাও। ছেলেদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ায় বরুণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে দুর্গের বাইরে ঠিক কি ঘটছে সেটা জানার জন্য দুর্গের প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। আলীনগরের বুক চিরে বিকৃত নর পিশাচদের উপচে পড়া ঢেউ ক্রমশ এগিয়ে আসছে দুর্গের দিকে। কাংলাসরা দ্বিতীয় দফায় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো এটাই অন্তিম আক্রমণ। ঘৃণার বশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে একটা পাথরের উপর মুঠি মেরে আঘাত হানল বরুণ। তারপর নিজের ঘরের দিকে ছুটে গেল। দেখল ঘরটা খালি, কোনো জিনিসপত্র নেই। পর্ণা নিশ্চয়ই ওগুলো সযত্নে গুছিয়ে
জাহাজে নিয়ে চলে গেছে। উজ্জ্বল বসাক ওদের পাশে না থাকলে এমন ক্রান্তিকালে বরুণের পরিবার হয়তো শেষ হয়ে যেত। মনে মনে বরুণ ওকে ধন্যবাদ জানালো। ঘরের গোপন কুঠুরি হাতড়ে বরুণ বের করল কয়েকটা সোনার মোহর, তার শেষ সঞ্চয়। মূলত এইগুলোর জন্যই সে ফিরে এসেছিল। বরুণ প্রথমে নিজের পরনের জামা খুলল, তারপর মোহরগুলোকে রুমালে নিয়ে কোমরের সঙ্গে বেঁধে সযত্নে গুছিয়ে রাখল। শেষে হাঁটু গেড়ে বসে বিছানার নিচে নজর ফেরালো একবার। বিছানার নিচে টেপ দিয়ে একটা রিভলভার বাঁধা ছিল, সঙ্গে ছিল কয়েক রাউন্ড কার্তুজ। বরুণ এগুলো ইচ্ছে করেই সবার অগোচরে লুকিয়ে রেখেছিল, যাতে তার ছেলেরা রিভলভারটা খুঁজে না পায়। আগ্নেয়াস্ত্রটা বের করে কার্তুজ ভরে জামার বোতাম লাগাতে লাগাতে জাহাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। বহু বছর আগে উজ্জ্বল বসাকের নেতৃত্বে বিজয় দুর্গ থেকে বন্দরে সৈন্যদের যাতায়াতের জন্য একটা শর্টকাট রাস্তা নির্মাণ করা হয়। প্রতিরক্ষার জন্য রাস্তার দুপাশে শক্তিশালী কাঁটা তারের বেড়া দেওয়া হয়। জেনারেটরের মাধ্যমে কাঁটা তারের বেড়ায় বিদ্যুৎ বইত। বরুণ সেই পথ ধরে দৌড়ে গেল। বরুণকে পাশ কাটিয়ে মানুষ ভর্তি দুটো ট্রাক পরপর বেরিয়ে গেল বন্দরের উদ্দেশ্যে। অদূরে ব্যারিকেড ভাঙার শব্দ। ব্যারিকেড ভেঙে কাংলাসের দল গলিত মোমের মতো ধীরে ধীরে চারিদিক গ্রাস করতে শুরু করেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বরুণ নিজের লক্ষ্যে অবিচল রইল। সে যত তাড়াতাড়ি সম্ভব জাহাজ ঘাটে পৌঁছতে পারবে ততই মঙ্গল। উদ্ভ্রান্তের মতন কিছু পথ অতিক্রম করার পর প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার জন্য বরুণকে থামতে হলো। কিন্তু কৌতূহল কখনো ভয়কেও পরাস্ত করে ফেলে। উত্তেজনার বশে সে তাকালো কাঁটা তারের বেড়ার দিকে। যদি সে না তাকাতো তাহলে বোধহয় ভালোই করত। কাংলাস্তের দল কাঁটা তারের বেড়া বেয়ে ভিতরে আসার চেষ্টা করছে। তারপর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একে অন্যের সঙ্গে লেপ্টে একটা রক্ত মাংসের সমষ্টি হয়ে আছড়ে পড়ছে পেছন থেকে আগত ভিড়ের উপর। তাদের দৃষ্টি ছিল প্রাণহীন ও অভিযোগের ঘৃণায় রাঙা। বরুণ আবার দৌড়তে শুরু করল। জাহাজগুলোকে কাছ থেকে বিশাল দেখাচ্ছিল। মরচে ধরা কম করে 100 বছরেরও বেশি পুরনো 3টি বণিক জাহাজ। শরণার্থীরা জাহাজের ডেকে জটলা করে দাঁড়িয়ে শহরের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো নীরবে দেখছিল তারা। কেবল একটি জাহাজে শরণার্থীদের আরোহণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। জাহাজটি লম্বা ধাতব সিঁড়ি বোর্ডিং শরণার্থীদের ওজনে সশব্দে দুলে দুলে উঠছে। সিঁড়ির চারপাশে উজ্জ্বল বসাকের ব্যক্তিগত দেহরক্ষা বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে। ওরা সম্ভবত বরুণের জন্যই অপেক্ষা করছে। বাড়তি প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীর একটা ছোট অংশ তারের বেড়ার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে ছিল বন্দুক। কাঁটা তারের বেড়ার ওপারে ভিড় বাড়ছে। কাংলাস্তের নতুন আক্রমণ যে কোনো মুহূর্তে বেড়া ভেঙে দিতে পারে। বরুণের কাছে দাঁড়িয়ে থাকা একজন অফিসার আদেশ দিলেন এবং সৈন্যরা নির্দ্বিধায় গুলি চালাতে শুরু করল। কয়েক রাউন্ড গুলি বর্ষণের পর চারিদিকে ছড়িয়ে পড়ল রক্তের এলোমেলো আনাড়ি হাতের নকশা ও কাংলাস্তের নিস্তেজ দেহ। সৈন্যদের এত কাঠখড় পোড়ানোর পরেও শেষ রক্ষা হলো। কাঁটা তারের বেড়া বিকট শব্দে মুচড়ে পড়ল। সৈন্যদের অক্লান্ত গুলিবর্ষণ তখনও থামেনি। কোনো কিছুকে পরোয়া না করে বরং আরো সাহসী হয়ে কাংলাসের দল হুমড়ি খেয়ে এগিয়ে এলো জাহাজ ঘাটের দিকে। জাহাজের সিঁড়ির গোড়ায় জড়ো হওয়া লোকেরা ক্রমশ ভয়াতুর হয়ে উঠেছে। কিন্তু চোখের সামনে জাহাজ ঘাটে ঘটে যাওয়া বিভীষিকা চাক্ষুষ করে তাদের মধ্যে ত্রাসের আকস্মিক ঢেউ খেলে উঠল। প্রাণ বাঁচাতে সিঁড়ি বেয়ে একে অপরের উপর হুমড়ি খেয়ে জাহাজে ওঠার চেষ্টা শুরু হলো। বিশৃঙ্খলার মধ্যে বেশ কয়েকজন নিজেদের মধ্যেই রেষারেষি করে একে অন্যকে ধাক্কা মেরে তাল সামলাতে না পেরে
সিঁড়ির রেলিং টপকে গিয়ে পড়ল খালের জলে। বরুণ সিঁড়ির চারপাশে জড়ো হওয়া অনিয়ন্ত্রিত ভিড়ের মধ্যে নিজের ছেলেদের দেখতে পেল। দুজনেই উজ্জ্বল বসাকের শক্ত বাহুর নিচে আশ্রয় নিয়েছে, আর তাদের উজ্জ্বল আঙ্কেল ভিড় ঠেলে জাহাজে ওঠার পথ পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আগত সাইরেনের শব্দ, মানুষের আর্তনাদ জানান দিল যে ব্যারিকেডের আরো একটি অংশ ভেঙে পড়েছে। উন্মত্ত কাংলাসের দল মরিয়া হয়ে পৃষ্ঠ মৃতদেহের স্তূপের উপর হুমড়ি খেয়ে জাহাজ ঘাটের দিকে অগ্রসর হতে লাগল। ইন্দ্র, বরুণ চিৎকার করে উঠল। শরণার্থীদের ভিড়ের মধ্যে সে উজ্জ্বল বসাক ও নিজের ছেলেদের হারিয়ে ফেলেছে। এদিক ওদিক নজর ফিরিয়েও কোনো লাভ হলো না। তার প্রথম প্রতিক্রিয়া ছিল ইন্দ্র ও সৌম্যকে রক্ষা করা। সে তার রিভলভার হাতে নিয়ে ট্রিগারে আঙুল রাখলো বটে, কিন্তু নিজের বিবেকের তাড়নায় অনিয়ন্ত্রিত জনতার উপর গুলি চালাতে ব্যর্থ হল। সৈন্যদের এমন কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, তারাও আর পিছনে পড়ে থাকতে চায়নি, বরং নিজেদের নিরাপত্তার জন্য তারা নির্বিচারে শরণার্থীদের উপর গুলি চালালো। সৈন্যরা তাদের পরিধি ত্যাগ করে সিঁড়ির চারপাশে একটা সুরক্ষামূলক অর্ধবৃত্ত তৈরি করল এবং ছুটে আসা জনতার উপর আরো এক দফা গুলি চালালো। বরুণ সুযোগ বুঝে জাহাজের সিঁড়ির কাছে দৌড় দেয়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলেদের নাম ধরে ডাকতে থাকে। অনেকক্ষণ ডাকার পর সে একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায়। বাবা, বাবা। এক হাতে রিভলভারটা শক্ত করে ধরে বরুণ অন্য হাত দিয়ে একের পর এক মৃতদেহ সরাতে থাকে। প্রথমে সে সৌম্যকে দেখতে পেল, মুখ থুবড়ে উল্টো পিঠে শুয়ে, তার নাক বেয়ে রক্তের স্রোত বইছে। ইন্দ্র তার দাদার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে। বরুণ হাঁটু গেড়ে বসে সৌম্যকে পরীক্ষা করল, কোনো গুরুতর আঘাত পেয়েছে কিনা দেখল, কিন্তু তেমন কিছুই নজরে না আসায় স্বস্তি পেয়ে বরুণ জিজ্ঞেস করল, তুমি কি হাঁটতে পারবে বাবু? তুমি কি হাঁটতে একটু পারবে? হ্যাঁ? সৌম্য উঠে বসে নিজের হাত ও পা ঝেড়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। বরুণ তার শার্টের হাতা দিয়ে ছেলের নাকের রক্ত মুছল। কিছুটা ধাতস্থ হয়ে সৌম্য তার পাশে পড়ে থাকা ইন্দ্রর নিথর দেহটা হাত দিয়ে বেশ কয়েকবার ঝাঁকালো। ইন্দ্র, ইন্দ্র! ইন্দ্র অজ্ঞান অবস্থাতেই কয়েকবার গুঙিয়ে উঠল বটে, কিন্তু চোখ মেলল না। বাবা, আমার মনে হয় ইন্দ্রর বাম হাত ভেঙে গেছে। বরুণ খুব সাবধানে ইন্দ্রর হাতটা পরীক্ষা করল। তার বাম হাতটা সত্যি ভাঙা। আলতো করে সে ইন্দ্রকে নিজের কাঁধে তুলতে গিয়ে দেখল কয়েক হাত দূরে উজ্জ্বল বসাকের প্রাণহীন দেহ পড়ে। বরুণের পায়ের তলার মাটি কয়েক মুহূর্তের জন্য যেন কেউ সরিয়ে নিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। যে মানুষটা আলীনগরের বাসিন্দাদের জন্য এত আত্মত্যাগ করলো, শেষে কিনা তাদেরই পদতলে থেমে গেল ওর জীবন। বরুণের বুকের ভিতর ঝড় থেকে বৃষ্টি নামলো। এর মধ্যেই একজন সৈনিক বলে উঠল, সামনে থেকে সরো, আমাদের গোলা বারুদ প্রায় শেষ। মাথা নেড়ে সায় দিল বরুণ। সিঁড়ি প্রায় খালি ছিল। শেষ যাত্রীরা জাহাজের ডেকে গিয়ে পৌঁছেছিল। সে সৌম্যকে বলল, যাও, আমি তোমাদের পিছনেই আছি। ছেলেটি একবারে দুটো করে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে থাকলো। বরুণ ইন্দ্রকে তার কাঁধে চাপিয়ে সৌম্যকে অনুসরণ করল। জাহাজের ইঞ্জিনগুলো একে একে গর্জন করে চালু হতে থাকল। ইঞ্জিনের কম্পাঙ্কের প্রভাব গিয়ে পড়ল সিঁড়ির উপর। তাল সামলাতে না পেরে বরুণ সিঁড়ির ধাপে হোঁচট খেল। ইন্দ্রর ভাঙা হাত গিয়ে লাগলো ধাতব রেলিং এর গায়ে। সে অজ্ঞান অবস্থাতেই ঘুমিয়ে উঠল। নিজের ভারসাম্য ফিরে পেয়ে বরুণ ইন্দ্রকে নিয়ে সিঁড়ি বেয়ে এগিয়ে যায়। ক্রমশ
জাহাজ এবং সিঁড়ির মধ্যে একটা ফাঁক তৈরি হচ্ছে। বরুণের পিছনের সৈন্যরা ভয়ের বশে অধৈর্য হয়ে উঠছে। বরুণ জানতো সৈন্যদের কাছে এখন ওরাই পথের কাঁটা, তাই দ্বিতীয় কোনো চিন্তা না করে সৈন্যরা ওদের গুলি করে সরিয়ে দিয়ে জাহাজে উঠবেই। বরুণ, এদিকে দেখো, আর ছেলেটাকে আমার হাতে দাও। বরুণ জেনারেল মনীষ দত্তর কণ্ঠস্বর চিনতে পারল। জেনারেল রেলিং এর উপর ঝুঁকে পড়ে বাড়িয়ে দিলেন তার পেশিবহুল হাত। সাবধানে জেনারেল, ইন্দ্রর হাত ভেঙে গেছে, একটু দেখে। চিৎকার করল বরুণ। তারপর নিজের অবশিষ্ট শক্তি ব্যবহার করে মনীষ দত্তের হাতে ছেলেকে তুলে দেয়। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। জাহাজটি ক্রমশ ঘাট থেকে দূরে সরে যাচ্ছিল। বরুণ নিচু হয়ে মাঝ আকাশে লাফ দিল। মনীষ দত্তর শক্তিশালী হাত তাকে শূন্যে ধরে ফেলে, টেনে নেয় ডেকের উপর। বরুণকে দুজন সৈন্য অনুসরণ করল। তারাও লাফ দিয়ে জাহাজের ডেকে কোনো মতে পৌঁছল, কিন্তু পিছনের তিনজন পৌঁছতে পারল না। প্রাণপণ লাফ দিয়েও শেষ রক্ষা হলো না। তারা গিয়ে পড়ল খালের জলে। বাকি সৈন্যরা সিঁড়িতেই আটকে পড়ে উদ্ধারের জন্য কাতর অনুরোধ জানালো। প্রত্যুত্তরে এক রাউন্ড গুলির অগ্নিবর্ষণ তাদের ভবলীলা সাঙ্গ করল। জাহাজের ডেকের উপর টলমল পায়ে উঠে দাঁড়িয়ে সৌম্যকে খুঁজতে লাগলো বরুণ। অজ্ঞান ইন্দ্রকে কোলে নিয়ে সৌম্য তার দিকেই তাকিয়ে। ছেলেরা নিরাপদ জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলল বরুণ। আর তারপরে জেনারেলের উপর ঝাঁপিয়ে পড়ল সে। তুমি সৈন্যদের কেন গুলি করতে গেলে? হ্যাঁ, আমরা ওদের বাঁচাতে পারতাম। জেনারেল মনীষ রাগান্বিত দৃষ্টিতে বরুণের দিকে তাকালেন। তার চোখের কোণেও যেন স্বল্প মেঘ জমেছে। আমি ওদের উপর দয়া করেছি। রাগে ঘৃণায় বরুণ মুখ ফিরিয়ে নেয়। সে মনীষ দত্তের সঙ্গে মুখোমুখি হতে চায় না। জাহাজের ডেকে বরুণকে দেখতে পেয়ে পর্ণা পাগলের মতো ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, আমি আমি ভাবলাম আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। তোমার জন্য, আমার ছেলেদের জন্য আমাকে তো ফিরে আসতেই হতো পর্ণা। স্বপ্নেও ভাবিনি তোমার সঙ্গে জাহাজের ডেকে এভাবে আবার দেখা হবে। তোমাকে ফিরে পাবো, তোমাকে ফিরে পাবো। আমি সেটা ভাবতেও পারিনি বরুণ। আর কেঁদো না পর্ণা, তোমার ভালোবাসার টান আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে পর্ণা। আর কখনো কখনো তোমাকে ছেড়ে হারিয়ে যাব না আমি, কখনো না। কথাটা শেষ করে কেঁদে ফেলে পর্ণা। বরুণ দু হাতে এক ঝটকায় কাছে টেনে নেয় পর্ণাকে। দীর্ঘ অপেক্ষারত দুই তৃষিত হৃদয় আলিঙ্গনবদ্ধ হয়। ফেনিল জলরাশি ছুঁয়ে যায় জাহাজের ডেক। শীতল নোনা হাওয়ায় শরীর জুড়িয়ে আসে। হাজার অবসন্নতার প্রতিচ্ছবি এঁকে রাখে বিষণ্ণ বিদীর্ণ বুকে। মহাপ্রলয় শেষে প্রাণীকৃত কর্মের দ্রষ্টা দুই ক্লান্তিকর হৃদয়ের নিশানা এখন অচিন বন্দর। ধীরে ধীরে রাতের অন্ধকারে জাহাজগুলো মিলিয়ে যায়। আর উল্টো দিকে কাংলাসরা জাহাজ ঘাটে ভিড় করা শরণার্থীদের উপর হামলে পড়ে। তাদের জ্যান্ত ছিঁড়ে খাওয়ার আদিম উন্মত্ততায় লিপ্ত হয়। নরকের আগুনে জ্বলে পুড়ে মরে ছারখার হচ্ছে আলীনগর। এইখানেই কি তবে শেষ, নাকি এখনো অনেক কিছু অপেক্ষা করছে বরুণ আর পর্ণার জন্য? বা বলা ভালো অবশিষ্ট কলকাতাবাসীর জন্য? শুনছিলেন জম্বিভার্সের প্রথম গল্প পরাগ ভূঁইয়ার কলমে নরক। গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে
স্পন্দন, সৌমিলি, অভিষেক, পিয়ালি এবং রক্তিম। শব্দগ্রহণ রিম্পা, আবহ, অভিষেক, প্রচ্ছদ, দীপ। স্ক্রিপ্টিং অনিন্দিতা। পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই আপনি যদি এই রোগ থেকে বাঁচার কোনো উপায় পেয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানান, কারণ জম্বিভার্সে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ। মানুষ মানুষকেই খেয়ে ফেলছে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।